ঢাকার চারপাশের নদী দূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর। 16 আগস্ট ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, জানালেন সমাজ কল্যাণমন্ত্রী। এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা ইসির, ভোট গ্রহণ 20 আগস্ট। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয়ের রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বুড়িগঙ্গা সহ রাজধানী ঢাকার চারপাশে নদীগুলোর দূষণ রোধে দ্রুত একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন শীর্ষক এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, নদী দূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি করতে হবে। তিনি আরও বলেন, দূষণ রোধে কঠোর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণে কোনো ধরনের অবহেলার সুযোগ নেই। কর্মপরিকল্পনা প্রণয়নের পাশাপাশি এর কার্যকর বাস্তবায়নও নিশ্চিত করতে হবে। সভায় পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ঢাকা ওয়াসা, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ, রাজুক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার মধ্যে সমন্বিতভাবে কাজ করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। দেশে ভবিষ্যতে যেন জনগণের অধিকার ও সৃষ্টিশীল ক্ষমতা আর কখনো শিকলবদ্ধ না হয়, সে লক্ষ্যেই একটি স্থায়ী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে প্রকাশিত শিকল ভাঙার জুলাই গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। বলেন, স্বাধীনতার 55 বছরের বেশি সময় পেরিয়ে গেলেও দেশে বারবার জনগণের কণ্ঠস্বর ও অধিকারকে শিকলবদ্ধ করার চেষ্টা হয়েছে। এসব প্রতিবন্ধকতা দূর করতে জনগণকে বহুবার রক্ত দিতে হয়েছে। তথ্যমন্ত্রী আরও বলেন, রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত সাফল্য জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পুরনো রাষ্ট্রীয় কাঠামো যথেষ্ট নয়। এজন্য রাষ্ট্র কাঠামো ও রাজনীতি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের দেশের বয়স হয়ে গিয়েছে 55 বছরের বেশি, অথচ শিকল ভাঙতে হচ্ছে এখনো আমাদেরকে। একটা স্বাধীন দেশ এবং তার মালিক জনগণ এবং তার কণ্ঠ, তার অধিকার এবং তার সৃষ্টিশীল ক্ষমতা, তাকে বারবার শিকলে বাঁধা হচ্ছে। এবং এই শিকলবদ্ধতার কারণেই আমাদের দেশ জাতি তার কাঙ্ক্ষিত যে অর্জন সেটি সম্পূর্ণ করতে পারছে না। এবং বারবারই আমাদেরকে এই প্রতিবন্ধকতার শিকলকে ভাঙতে আমাদেরকে রক্ত দিতে হচ্ছে, প্রাণ দিতে হচ্ছে, বিসর্জন দিতে হচ্ছে। এবং সমৃদ্ধির যে স্বাভাবিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে আমাদের ব্যাহত করতে হচ্ছে বারবার। আর যেন কখনোই শিকল পরাতে কেউ না পারে, সেরকম একটি প্রাতিষ্ঠানিক কাঠামোকে আমরা তৈরি করতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 16 আগস্ট ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী AZM জাহিদ হোসেন। আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, আগামী 16 আগস্ট কিশোরগঞ্জের লতিফাবাদে ফ্যামিলি কার্ডের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, স্বচ্ছতার সঙ্গে ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী বাছাই করা হবে। তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারি সোনালী, জনতা কৃষি ব্যাংক থেকে টাকা তোলা সহ বহুমুখী সুবিধা পাবেন গ্রাহকরা। কাউকে কার্ড দেওয়া, কাউকে কার্ড না দেওয়া, কাউকে সুবিধা দেওয়া, কাউকে সুবিধা না দেওয়া, এরকম কোনো কিছু কাজ করে। এই মাসের 16 আগস্ট কিশোরগঞ্জের সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডে ইনশাআল্লাহ এই প্রোগ্রামটা মাননীয় প্রধানমন্ত্রী লঞ্চিং করবে, অর্থাৎ শুভ উদ্বোধন করবে। আমাদের এই সেক্টর, এই সেশনের যে কার্যক্রম, আমরা এটা পর্যায়ক্রমে আগামী 4 বছরের মধ্যে ইনশাআল্লাহ আমরা আমাদের প্রায় 1.6 মানে অর্থাৎ
16 লক্ষ পরিবার হবে। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 20 আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দুপুরে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ তফসিল ঘোষণা করে এ তথ্য জানান। তিনি বলেন, তফসিল অনুযায়ী 13 আগস্ট সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করা যাবে। 16 আগস্ট সকাল 10টা থেকে মনোনয়নপত্র যাচাই বাছাই অনুষ্ঠিত হবে। 18 আগস্ট বিকেল 4টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। এছাড়া 20 আগস্ট দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইসির সিনিয়র সচিব আরও জানান, রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রশাসনিক ও অন্যান্য প্রস্তুতি নেওয়া হয়েছে। মনোনয়নপত্র দাখিলের সময় তারিখ হচ্ছে 13ই আগস্ট সকাল 10টা থেকে 4টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কর্তার অফিস কক্ষে সাবমিশন হবে। মনোনয়নপত্র পরীক্ষার তারিখ হচ্ছে 16ই আগস্ট 2026 রোববার সকাল 10টা থেকে যতক্ষণ লাগে সেটাও এখানে আমাদের ইসি ভবনে। মনোনয়নপত্র পরীক্ষা বা যাচাই যেটাই বলো। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে 18ই আগস্ট মঙ্গলবার বিকাল 4টা পর্যন্ত সময়। আর ভোট গ্রহণের তারিখ ও সময় হচ্ছে 20 আগস্ট বৃহস্পতিবার অপরাহ্ন 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাতীয় সংসদ অধিবেশন কক্ষে। এটা হচ্ছে শিডিউল। 5 আগস্ট শেখ হাসিনার সংবাদ সম্মেলন করা উদ্দেশ্য প্রণোদিত। যে দেশ নিজেদের বৃহত্তর গণতান্ত্রিক দেশ বলে দাবি করে তারা এটিকে প্রশ্রয় দিয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে অপমান করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে জাতীয় প্রেস ক্লাবের শহীদ পরিবারকে অনুদান প্রদান ও স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, ভারত শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশ নিয়ন্ত্রণ করতে পারলেও এখন আর পারছে না। সে কারণে শেখ হাসিনাকে আবারও হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। রক্তচোষা এবং রক্ত পান করা যে দানব, সেই দানবকে তাড়িয়েছে বাংলাদেশ থেকে। এখন একটি প্রশ্ন এসছে যে একজন পলাতক আসামি যদি কোনো দেশে পালিয়ে থাকে, সে কি সেই দেশ থেকে রাজনীতি করার সুযোগ পেতে পারে? রাজনীতি করার তো সুযোগ পেতে পারে না। ভারতে আশ্রয় দিয়েছে, ঠিক আছে, থাকুক, কিন্তু তাকে সেইখান থেকে বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা তৈরি করার জন্য অনর্গল অডিও রেকর্ড পাঠাচ্ছেন, বার্তা পাঠাচ্ছেন। দেশের ব্যাংকিং খাতে মোট বিতরণ করা ঋণের প্রায় 36% এখন খেলাপি, যা আর্থিক খাতের জন্য বড় ধরনের ঝুঁকি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআর কোড বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বলেন, খেলাপি ঋণ সংকট মোকাবেলায় কেন্দ্রীয় ব্যাংক 18 মাস মেয়াদী একটি বিশেষ কর্মপরিকল্পনা হাতে নিয়েছে, যার লক্ষ্য খেলাপি ঋণ কমিয়ে ব্যাংকিং খাতকে স্থিতিশীল করা। তিনি বলেন, পরিকল্পনার প্রথম 6 মাসে বুলেট পেমেন্ট পদ্ধতির মাধ্যমে ঋণ গ্রহীতাদের এক্সিটের সুযোগ দেওয়া হবে। পরবর্তী 1 বছরে ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট আইন এবং অর্থ ঋণ আদালত আইন কার্যকর করে খেলাপি ঋণ আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেন, আইন দুটি আগামী সংসদ অধিবেশনেই পাশ হতে পারে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ এহতেশামুল হক খান। আমাদের নন পারফর্মিং লোন আছে অনেক বিশাল 36%, যেটা আমাদের দেশের জন্য এবং ব্যাংকিং সেক্টরের জন্য একটা অসুবিধা। আমরা একটা 18 মাসের পরিকল্পনা নিয়েছি, এক্সিট পলিসি দিয়েছি, যেটি বুলেট পেমেন্টে করতে হবে, অর্থাৎ একবারে পেমেন্ট করে তাকে বের হয়ে যেতে হবে। দেশের জনগণের অধিকার আদায়ে আগামী 5 সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লং মার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। আজ রাজধানীর মুক্তাঙ্গনে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের ভূতুড়ে বিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে 11 দলের অবস্থান কর্মসূচিতে জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান এ ঘোষণা দেন। অবস্থান কর্মসূচি থেকে বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনে 10 দফা জনদাবি তুলে ধরে 11 দলীয় ঐক্য।
কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ, বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সহ 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। 5ই সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামের পথে লং মার্চ। প্রিয় সম্মানিত দেশবাসী, সংগ্রামী সহকর্মীবৃন্দ এবং গণমাধ্যমের ভাই ও বোনেরা, আমরা আসলে আজকে এখানে বক্তৃতার জন্য আসিনি। আমরা এসেছি 11 দলের পক্ষ থেকে জনগণের 11 দফা আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য। সকল ক্ষেত্রে বৈষম্য দূরীকরণ, তেল, গ্যাস, বিদ্যুতের দাম নিয়ন্ত্রণ করে কমিয়ে আনা, মানুষকে জনভোগান্তি থেকে নিস্তার দেওয়া, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করা, এইসব দাবিতে আমাদের এই চলমান আন্দোলন। তার সাথে খুনিরা এদেশে যে সমস্ত খুন করেছে, অপরাধ করেছে, লুণ্ঠনকারীরা মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, তাদের বিচার নিশ্চিত করার দাবিতে আমাদের এই আন্দোলন। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। চলতি অর্থ বছরের মধ্যে স্থানীয় সরকারের 5 স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। দুপুরে দক্ষিণ সুরমার লালমাটিয়ায় সিসিকের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম ও সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা জানান। বলেন, স্থানীয় সরকারের 5 স্তর রয়েছে। চলতি অর্থ বছরের মধ্যে সকল স্তরের নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য সরকারের। আগস্টের পরই স্থানীয় সরকার, অর্থ বিভাগ ও নির্বাচন কমিশন যৌথভাবে আলোচনা করে স্থানীয় সরকারের কোন স্তরের নির্বাচন আগে অনুষ্ঠিত হবে তা নির্ধারণ করবে। এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, পলাতক শেখ হাসিনার দেশে আসার কোনো সুযোগ নেই, দেশে এলেই তাকে গ্রেফতার করা হবে। উনি সরাসরি দেশে সাধারণ মানুষের মতো আসবার কোনো সুযোগ নাই। উনি যেভাবে আসুক, আসার সাথে সাথে আইনগতভাবে উনি গ্রেপ্তারের আওতায় আসবেন। এই আগস্টের পরেই আমরা অর্থ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সিটি কর্পোরেশন বসে সিদ্ধান্ত নিব। তবে সরকারের ঘোষণা যেটি, এই অর্থ বছরের মধ্যেই আমরা 5টি নির্বাচন সমাপ্ত করব ইনশাল্লাহ। দেশের মাটিতে আর কোনোদিন ফ্যাসিস্টদের স্থান হবে না উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ও নাটোর 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের মানুষ ঐক্যবদ্ধ, যত ষড়যন্ত্রই হোক দেশের জনগণ তা প্রতিহত করবে। সকালে নাটোর সদর উপজেলার হজরতপুর বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় হুইপ আরও বলেন, দেশের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিস্টদের ক্ষমতা ছাড়তে বাধ্য করছে, ঠিক সেভাবে ভবিষ্যতেও যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে। অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব সহ শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। চক্রান্ত যতই করেন, ষড়যন্ত্র যতই করেন, যেভাবে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে আপনাকে দেশ ছাড়া করেছে, ক্ষমতা ছাড়তে বাধ্য করেছে, আমরা আজ এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই, ওখানে বসে ষড়যন্ত্র চক্রান্ত করে কোনো লাভ হবে না। বাংলাদেশের মানুষ আবারও ঐক্যবদ্ধ হবে। আপনার স্থান বাংলাদেশের মাটিতে আর কোনোদিন হবে। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 85তম প্রয়াণ দিবস। এ উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর ঐতিহাসিক শিলাইদহ রবীন্দ্র কুঠি বাড়িতে অন্যান্য বছরের তুলনায় ছিল সীমিত আয়োজন। বড় পরিসরের কোনো সরকারি অনুষ্ঠান না থাকায় কুঠিবাড়ি প্রাঙ্গণে ছিল অনেকটাই নীরব পরিবেশ। তবে স্থানীয় রবীন্দ্রপ্রেমী, কবি সাহিত্যিক ও দর্শনার্থীরা নিজ উদ্যোগে এসে কবির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। কুঠিবাড়ি কর্তৃপক্ষ জানায়, স্থানীয় স্কুলের শিক্ষার্থী এবং উপজেলা সহকারী কমিশনারের অংশগ্রহণে সীমিত পরিসরে রবীন্দ্রনাথের মুরালে পুষ্পস্তবক অর্পণ ও সাংস্কৃতিক নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিনভর দর্শনার্থীদের আনাগোনায় বিশ্বকবির স্মৃতি বিজড়িত এই প্রাঙ্গণ ছিল শ্রদ্ধা আর ভালোবাসায় মুখর। প্রতি বছরই কবির এই প্রয়াণ দিবসকে আমরা স্মরণ করে থাকি। তারই ধারাবাহিকতায় এবারও আমরা তার এই প্রয়াণ দিবসকে স্মরণ করছি। আমরা এই অনুষ্ঠানটি সাজিয়েছি, এখানে আমরা কবিগুরুর যে মুরাল রয়েছেন সেখানে আমরা পুষ্পস্তবক অর্পণ করেছি
এরপর এখানে একটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করব, যেখানে কবির রচিত বিভিন্ন গান এবং নৃত্য পরিবেশন করা হবে। কুমিল্লার লাকসামে সাইফুল ইসলাম সোহান হত্যা মামলায় মোহাম্মদ মিজানুর রহমান হাজারী নামে এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩০,০০০ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় তার ছেলেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোহাম্মদ সুলতান উদ্দিন প্রধান এ রায় ঘোষণা করেন। মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ৮ এপ্রিল টাকা পয়সা লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে সাইফুল ইসলাম সোহানের সঙ্গে মিজানুর রহমানের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে মিজানুর রহমান ধারালো দা দিয়ে সোহানকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় একই বছরের ১৮ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন অস্ট্রেলিয়ায়। মূল লড়াইয়ের আগে আজ প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে টাইগাররা। প্রথমে ব্যাট করতে নেমে মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে ভর করে ২৬৩ রান তোলে টাইগাররা। পরে দিনের খেলা শেষ হওয়ার আগে ২ উইকেট হারিয়ে ৫১ রান তুলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। ২১২ রানে পিছিয়ে থেকে আগামীকাল দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবে অজিরা। সেঞ্চুরি করে অপরাজিত থাকা মিরাজ নিজের প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, প্রথম দিকটা একটু চ্যালেঞ্জিং থাকলেও শুধু মেরিট অনুযায়ী খেলার জন্য চেষ্টা করেছেন তিনি। অজি বোলাররা খুব ভালো বোলিং করেছেন জানিয়ে মিরাজ বলেন, অ্যাডজাস্ট করে নিতে চেষ্টা করেছেন তিনি। আগামী টেস্ট ম্যাচে এই সেঞ্চুরি কনফিডেন্স দেবে উল্লেখ করে তিনি বলেন, আমি যে মাইন্ড সেটআপে ছিলাম এটা যদি অব্যাহত রাখতে পারি আমার জন্য দলের জন্য ভালো হবে। ম্যানচেস্টার সিটির তারকা মিডফিল্ডার এবং স্পেনের তারকা ফুটবলার রদ্রিকে দলে ফেরাতে বড় পদক্ষেপ নিয়েছে স্প্যানিশ ক্লাব এফসি বার্সেলোনা। বিখ্যাত ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো এবং ক্রীড়াভিত্তিক সংবাদ মাধ্যম দ্য অ্যাথলেটিকের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী রদ্রিকে নেয়ার জন্য ইতোমধ্যে ম্যানচেস্টার সিটি এবং রদ্রির এজেন্টের সঙ্গে কথা বলেছে বার্সেলোনা। রোমানো জানিয়েছেন, রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা দুই ক্লাবই প্রায় সমপরিমাণ ট্রান্সফার ফি দিতে প্রস্তুত। তাই চূড়ান্ত সিদ্ধান্ত এখন সম্পূর্ণভাবে রদ্রির উপর নির্ভর করছে। এর আগে রিয়াল মাদ্রিদ বেশ কয়েক সপ্তাহ ধরে রদ্রির সাথে আলোচনা চালিয়ে আসছিল। তবে মাদ্রিদের সাথে ম্যানচেস্টার সিটির এখনও কোনো চূড়ান্ত চুক্তি না হওয়ার সুযোগেই লড়াইয়ে যোগ দিয়েছে বার্সেলোনা। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। ঢাকার চারপাশের নদী দূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর। 16 আগস্ট ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, জানালেন সমাজ কল্যাণমন্ত্রী। এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা ইসির, ভোট গ্রহণ 20 আগস্ট। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTV অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTV Limited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।